এখনই যুদ্ধ নয়, আলোচনা চালিয়ে যেতে রাজি ইরান ও আমেরিকা, জানালো তেহরান। নতুন করে ইরানের তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা। মোসাদের গুপ্তচর ছিল কুখ্যাত মার্কিন যৌন অপরাধী অ্যাপস্টেইন। তার দেয়া তথ্য দিয়ে কি আমেরিকার ক্ষমতাবানদের জিম্মি করত ইসরায়েল? গভীর সমুদ্রে খোঁজ মিলেছে অ্যালিয়েনের মতো ফ্যান্টম জেলিফিশের। এটি কি বিরল প্রজাতি? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এখনই যুদ্ধ নয়, আলোচনা চালিয়ে যেতে রাজি ইরান ও আমেরিকা। প্রথম দফা আলোচনার পর এমন তথ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় শিগগিরই আবারও বৈঠকে বসবে তারা। তবে প্রথম দফা আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর তেহরানের তেল রপ্তানির উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে না পৌঁছলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুমকি দিয়ে ইরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের দাবি মেনে না নিলে সংঘাতের জন্য প্রস্তুত তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পরমাণু মজুদ বন্ধে চুক্তি না করলে ইরানের সামনে যে বিপদ অপেক্ষা করছে, আবারও সেই অশনি সংকেত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে ইরান ইস্যুতে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তির জন্য আগ্রহী বলে দাবি করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, তাড়াহুড়োর কিছু নেই, ইরানের সামনে পর্যাপ্ত সময় আছে, প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে, তবে চুক্তি তাদের করতেই হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ওমানে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা চুক্তির ব্যাপারে আশাবাদী। ইরান পরমাণু ইস্যুতে ভিন্নভাবে ভাবছে। তারা হয়তো খুব দ্রুতই চুক্তিতে সাড়া দেবে। 1-1.5 বছর আগে এই চুক্তিটি হতে পারত, কিন্তু তারা এখন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। চুক্তি না হলে কি পরিণতি হতে পারে এটিও ইরান ভালো করে জানে। চুক্তির জন্য যুক্তরাষ্ট্র কতদিন অপেক্ষা করবে বা সময় বেঁধে দেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট সময় রয়েছে। সময় নেয়াতেই ভেনিজুয়েলায় বিজয় এসেছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। ইউক্রেন, রাশিয়া থেকে ইরান প্রতিটি বিষয়ে খুব দ্রুতই সমাধান দেখা যাবে বলে আশা মার্কিন প্রেসিডেন্টের। ইরানও চুক্তির ব্যাপারে আগ্রহী, তবে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান, সাফ এমনটি জানিয়েছে তারা। শুক্রবার বৈঠকের পর ইরানের কূটনীতিকরা জানান, যুক্তরাষ্ট্র তেহরানের দাবির ব্যাপারে নমনীয় ছিল। ইরান পরমাণু মজুত শান্তিপূর্ণ উদ্দেশ্যে করে আসছে, এ ধরনের দাবি ওয়াশিংটনের সামনে তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ইতিবাচক ইঙ্গিত দিলেই চুক্তি হবে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান পরমাণু ইস্যু ব্যতীত আর কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যাবে না। আর যুক্তরাষ্ট্র যেভাবে হুমকি দিয়ে আসছে, তার মধ্যে কোনো চুক্তি হওয়া কঠিন বলেই মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ভারতের উপর আরোপিত 25% শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষরিত আদেশে বলা হয়, শনিবার থেকে এই নির্দেশনাটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতিও দিয়েছে দিল্লি। এছাড়া সম্প্রতি 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে সম্মত হয়েছে ভারত। এই বিষয়টিও নির্বাহী আদেশে উল্লেখ আছে। এসব বিবেচনায় ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তখনই ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের গুপ্তচর ছিল কুখ্যাত মার্কিন যৌন অপরাধী অ্যাপস্টেইন। এমন বিস্ফোরক দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর। তারা বলছে, অ্যাপস্টেইনের সাথে যোগাযোগ ছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের। শুধু যুক্তরাষ্ট্র নয়, মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন অ্যাপস্টেইন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমেরিকার ক্ষমতাবানদের সম্পর্কে নানা গোপন তথ্য কি মোসাদের কাছে দিত অ্যাপস্টেইন? আর এসব তথ্য দিয়ে কি ইসরায়েলের কাছে জিম্মি থেকেছে মার্কিন ক্ষমতাবানরা? আর সে কারণেই কি ইসরায়েলের সব অপরাধকে সমর্থন দেয় মার্কিন প্রেসিডেন্টরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের স্পাই ছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর এক গোপন নথিতে উঠে এসেছে এমনই এক বিস্ফোরক অভিযোগ। 2020 সালের সেই ডকুমেন্টে দাবি করা হয় মোসাদের গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এপস্টেইনকে। এমনকি তার সঙ্গে যোগসূত্র ছিল সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের। গোপন সূত্রের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি FBI নথিটি পরবর্তীতে এপস্টেইন ফাইলসের অংশ হিসেবে প্রকাশ পায়। অজ্ঞাতনামা সূত্র থেকে পাওয়া এসব অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। তবে এপস্টেইন সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি নিয়ে ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত উঠেছে গুঞ্জনের ঝড়। প্রশ্ন হলো, এই দাবি আসলে কতটা সত্য? 2020 সালে কনফিডেন্সিয়াল হিউম্যান সোর্সের দেয়া ইনফরমেশনের উপর তৈরি FBI নথিটির মূল বিষয় ছিল যুক্তরাষ্ট্রে বিদেশি প্রভাবের আশঙ্কা। প্রকাশিত ডকুমেন্টের পেছনে থাকা সূত্রটি দাবি করে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সময়ে এপস্টেইনকে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত করা হয়। সূত্রটি জানায় তারা হার্ভার্ডের আইন অধ্যাপক অ্যালান ডারশোভিটস ও এপস্টেইনের মধ্যে হওয়া ফোনালাপ শুনত এবং নোট নিত। এরপর সেসব নোট সরাসরি পৌঁছে দেওয়া হতো মোসাদের কাছে। এ থেকে তারা ধারণা করেন এপস্টেইন হয়তো একজন মোসাদ এজেন্ট। দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বিতর্কিত এক চরিত্র অধ্যাপক অ্যালান ডারশোভিটস। ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ আইনজীবী হিসেবে কাজ করেছেন জেফ্রি এপস্টেইন, হার্ভি ওয়াইনস্টিন ও ডোনাল্ড ট্রাম্পের মতো আলোচিত মামলাগুলোতে। সে কারণে FBI নথিতে তার নাম উঠে আসা কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং তৈরি করছে বড় রকমের রাজনৈতিক ও কূটনৈতিক প্রশ্ন। FBI-এর ডকুমেন্টে অজ্ঞাতনামা ওই সূত্র দাবি করে ডারশোভিটস একজন মার্কিন আইনজীবীকে বলেছিলেন এপস্টেইন শুধু যুক্তরাষ্ট্র নয় বরং মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গেও তিনি যুক্ত। যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। FBI-এর নথিতে শুধুমাত্র ইসরায়েল নয়, একই সঙ্গে এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষমতাবান পরিবারের কথা। সূত্রটি দাবি করে ডে ওয়ান ভেঞ্চার্স নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সিলিকন ভ্যালিতে প্রযুক্তি চুরির উদ্দেশ্যে কাজ করছিল। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এপস্টেইনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাশা বুচার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও তার পরিবারের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে এবং তাদের ব্যবসায়িক ইতিহাসে দুর্নীতির অভিযোগও আছে, এমন দাবির উল্লেখ করা হয় FBI-এর নথিতে। এসব অভিযোগ সামনে আসার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন জেফ্রি এপস্টেইনের সঙ্গে এহুদ বারাকের ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে এপস্টেইন ইসরায়েলের হয়ে কাজ করেননি, কারণ ইসরায়েলি গণতন্ত্র ধ্বংসেই কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সব মিলিয়ে বিস্ফোরক এসব অভিযোগ নতুন করে সামনে আনছে পশ্চিমা প্রভাবশালী গোষ্ঠীর অন্ধকার দিক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আসন্ন নির্বাচনের পর জামাতের সাথে জোট বা ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদী তিনি। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ অবস্থান জানিয়ে বলেন, জামাত কতটি আসন পাবে তা তার জানা নেই। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়টি জনগণের ইচ্ছার বিষয় বলে মন্তব্য করেন বিএনপি প্রধান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে শুক্রবার দলীয় কার্যালয় থেকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে জামায়াতের সাথে জোট সরকার গঠন নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিরোধীদের সাথে বিএনপি কোনো জোট সরকার গঠন করবে না। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তাহলে বিরোধী দল কে হবে? রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কিভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কে থাকবে? আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে আমি আশা করব তাদেরকে একটি ভালো বিরোধী দল হিসেবেই পাবো। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আত্মবিশ্বাসের সাথে বলেন, দল গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে তার দল। বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে তরুণদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি দেশে ব্যবসার পরিবেশ তৈরি করবেন। আমরা যদি সরকার গঠন করি, আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে যাতে কর্মসংস্থান হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণের কল্যাণে উপযুক্ত দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।
by protecting the interest of the people. নির্দিষ্ট কোনো দেশের সাথে নয়, বরং যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে জনগণের কল্যাণে আসবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। We'll have friendship with them. শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। Already we think. শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গভীর সমুদ্রের অন্ধকারে বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়েছে বিরল ফ্যান্টম জেলিফিশ। গুঞ্জন উঠেছে এটি দেখতে এলিয়েনের মতো। জেলিফিশটির ছাতার মতো দেহ প্রায় 1 মিটার এবং বাহু 10 মিটার পর্যন্ত লম্বা। আর্জেন্টিনার নেতৃত্বে আন্তর্জাতিক গবেষক দল সমুদ্রের গভীরে অনুসন্ধান চালাতে গিয়ে এই বিরল প্রাণীর সন্ধান পায়। একই অভিযানে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর এবং নতুন 28টি সম্ভাব্য সামুদ্রিক প্রজাতিরও খোঁজ মিলেছে। বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার গভীর সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গভীর সমুদ্রের অন্ধকারে ভেসে চলছিল এক রহস্যময় জেলিফিশ। বিজ্ঞানীদের ক্যামেরায় হঠাৎ ধরা পড়া দৃশ্যটি রীতিমতো শিহরণ ছড়িয়েছে বিশ্বজুড়ে। অনেকেই মনে করছেন এটি দেখতে এলিয়েনের মতো। আন্তর্জাতিক এক গবেষক দল সমুদ্রের তলদেশে বিরল ও বিশাল আকৃতির এই ফ্যান্টম জেলিফিশের সন্ধান পেয়েছেন। জানা গেছে অত্যন্ত রহস্যময় এই জেলিফিশের উপরের অংশ ছাতার গোল আকৃতির মতো। নরম জেলিটির ব্যাস প্রায় 1 মিটার। এর 4টি বিশাল আকৃতির ফিতার মতো মুখস্থ বাহু রয়েছে। এগুলো লম্বায় 10 মিটার পর্যন্ত হতে পারে। পানির নিচে এর ঢেউ খেলানো বাহুগুলো দেখতে বাতাসে উঠতে থাকা ছেঁড়ার চাদর বা ফিতার মতো হওয়ায় একে ফ্যান্টম জেলিফিশ বলা হয়। এটি দেখতে লালচে ও গাঢ় বেগুনি রঙের মতো। ফ্যান্টম জেলিফিশ সাধারণত সমুদ্রের 1000 থেকে 4000 মিটার গভীরে বসবাস করে। গেল 100 বছরের বেশি সময়ে বিশ্বজুড়ে এদের মাত্র 120 বারের মতো দেখা গিয়েছে বলে জানান বিজ্ঞানীরা। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্মিথ ওয়ান ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় আর্জেন্টিনার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক গবেষক দল। তারা গবেষণা জাহাজে করে বুয়েনাস আইরেস থেকে টিয়েরা দেল ফুয়েগোর কাছাকাছি উপকূল পর্যন্ত বিস্তৃত সমুদ্র এলাকায় অনুসন্ধান চালানোর সময় আর্জেন্টিনার উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে এই বিশাল জেলিফিশটির সন্ধান পান। যদিও ভিডিওটি ঠিক কোথায় এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে প্রকাশ্যে আসার পর থেকে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গবেষকরা জানান, অভিযানের সময় তারা বিশ্বের বৃহত্তম বাথেলিয়া ক্যান্ডিডা প্রবাল প্রাচীরের সন্ধান পেয়েছেন, যা প্রায় 0.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। একই সঙ্গে অন্তত 28টি সম্ভাব্য নতুন সামুদ্রিক প্রাণীর প্রজাতির উপস্থিতির ইঙ্গিত মিলেছে। এসব নতুন প্রজাতির মধ্যে রয়েছে প্রবাল, সামুদ্রিক অর্চিন, শামুক এবং এনিমন। এসব অনুসন্ধানের মাঝেই নজরে আসে বিশাল আকৃতির এই ফ্যান্টম জেলিফিশ। বিজ্ঞানীদের মতে এই অভিযান শুধু একটি বিরল সামুদ্রিক প্রাণীর সন্ধানই দেয়নি, বরং আর্জেন্টিনার গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে পৃথিবীর সমুদ্র এখনও অজানা রহস্যে ভরপুর এবং ভবিষ্যতে আরও চমকপ্রদ আবিষ্কারের সম্ভাবনা রয়ে গেছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। নিউ ইয়র্ক মানেই কংক্রিটের উঁচু ভবন, ব্যস্ত রাস্তা আর বিলাসবহুল সব গাড়ি। কিন্তু হঠাৎ সেই শহরটাই ভরে ওঠে রঙিন অর্কিডে। ফায়ার হাইড্রেট থেকে ঝরে পড়ছে ফুল, বাস স্টপ যেন এখন ছোটখাটো এক ফুলের বাগান, আর রাস্তায় দাঁড়িয়ে আছে ফুলের তৈরি হলুদ ট্যাক্সি। এমনই এক বিস্ময়কর ফুলের নিউ ইয়র্ক সিটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনে। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। বিশাল দেয়ালের প্রায় পুরোটা জুড়ে দখল একটি অর্ধেক পিৎজার। টপিংস হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে লাল টমেটোর স্লাইস আর কালো রঙের অলিভ। এতে পিৎজাটিকে দেখতে আরও লোভনীয় লাগছে। কিন্তু $99 প্রতি স্লাইসের এই লোভনীয় পিৎজা কিনতে গিয়েই বাধে বিপত্তি। না, দাম নয়, আসলে এটি পিৎজা নয়, বরং রং বেরঙের অর্কিড ফুল দিয়ে এটি তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি পিৎজার দোকানের বাইরের দেয়ালে এমন দৃশ্যের দেখা মিলেছে।
কিন্তু পিৎজার দোকানের বাইরে আসল পিৎজার বদলে কেন অর্কিড ফুলের পিৎজা ঝুলিয়ে রাখা হয়েছে? কারণ সেখানে শুরু হয়েছে বার্ষিক অর্কিড শো ফেস্টিভ্যাল। পিৎজার দোকানটির নাম ফ্যান্টাসিক্স পিৎজারিয়া। নিউ ইয়র্কের ব্রঙ্কস কাউন্টির এই দোকানটির পাশে রয়েছে নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন। সেখানেই আয়োজন করা হয়েছে অর্কিড ফুলের প্রদর্শনী। গোলাপি, বেগুনি, হলুদ ও সাদা রঙের হাজার হাজার অর্কিড ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে রোজকার সাধারণ জীবনের ছবি। এ যেন ফুলের তৈরি নিউ ইয়র্ক, যেখানে আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার হাইড্রেন্ট থেকে ঝরছে ম্যাজেন্টা ও হালকা গোলাপি অর্কিড। বাস স্টপের চারপাশে ফুটে আছে নরম প্যাস্টেল রঙের ফুল। হলুদ, লাল, কালো ও সাদা অর্কিডের মিশেলে তৈরি হয়েছে হলুদ ট্যাক্সি। নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের সিইও জেনিফার বার্নস্টিন জানান, এটি নিউ ইয়র্ক সিটির প্রতি অফুরন্ত ভালোবাসার চিঠি। সবার কাছে বার্নস্টিন মিস্টার ফ্লাওয়ার ফ্যান্টাস্টিক্স নামে পরিচিত। ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি তীব্র ভালোবাসা থেকেই তিনি ফুল দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরি করা শিখেছেন। এটি আমাদের 23তম অর্কিড শো। এবারের প্রদর্শনীর নাম আক্রাঙ্কিত জাঙ্গেল লাভ লেটার টু নিউ ইয়র্ক সিটি। এই আয়োজন আমার শৈশবের সাথে জড়িয়ে আছে। আমি ছোটবেলায় বাড়ির পেছনে ফুলের তৈরি গেট এবং ফুলে ঢাকা রাস্তা তৈরি করতাম। এবার আমি নিউ ইয়র্কের জীবনের প্রতীকী মুহূর্তগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা প্রতি বছরের মতো এবারের অর্কিড শো অনেক বেশি উপভোগ করবেন বলে আশা করছেন নিজের আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী বার্নস্টিন। তীব্র ঠান্ডা আর তুষারপাতের পর এমন মনোমুগ্ধকর একটি পরিবেশে তারা নিউ ইয়র্ক সিটিকে নতুন রূপে দেখতে পাবেন। স্থানীয় সময় 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।